হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশনস নিয়ে। দ্য ওয়ার্ড প্রিপোজিশন ইন্ডিকেটস পজিশনিং সামথিং বিফোর সামথিং এলস। অর্থাৎ প্রিপোজিশন এই শব্দটা দ্বারা বোঝা যায় যে কোনো একটি কিছুর পূর্বে কোনো একটি কিছু অবস্থান করবে। অ্যান্ড ইন ইংলিশ গ্রামার এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড অর পজিশনড বিফোর এ নাউন or a pronoun or noun equivalent to show the relationship between a noun or a pronoun and other words in a sentence. অর্থাৎ ইংরেজি ব্যাকরণে প্রিপোজিশন এমন একটি শব্দ যেটি নাউন বা প্রোনাউনের অথবা নাউন সম্বন্ধীয় এই ধরনের শব্দগুলোর পূর্বে বসে নাউন বা প্রোনাউনের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করবে সেন্টেন্সের অন্যান্য শব্দগুলোর সাথে। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সমতুল্য কোনো শব্দ বা শব্দগুচ্ছের সঙ্গে বাক্যের অন্য শব্দের লিঙ্ক আপ বা সম্পর্ক স্থাপন করা। উদাহরণস্বরূপ দেখো, ফর, অফ, অন, অ্যাট, ইন, টু, অফ, বাই ইত্যাদি বিভিন্ন প্রিপোজিশনগুলো আমরা কিন্তু ইংরেজি ভাষায় ব্যবহার করে থাকি। এখন আমরা আলোচনা করব ফাংশন অফ প্রিপোজিশন ইন এ সেন্টেন্স, অর্থাৎ প্রিপোজিশনটা সেন্টেন্সের মধ্যে কি কি কাজ করে। প্রথমে আসি, এ প্রিপোজিশন সিটস বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো নাউন্স অর প্রোনাউন্স রিলেশনশিপ টু অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। অর্থাৎ এটি মেইন কাজটা হলো লিঙ্ক আপ বা সম্পর্ক স্থাপন করা, কার সাথে? সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে, সেন্টেন্সের বাকি পার্টস অফ স্পিচগুলোর সাথে। এবং কখনো কখনো প্রিপোজিশন হেল্পস টু কনস্ট্রাক্ট এ সেন্টেন্স, অর্থাৎ কোনো একটি সেন্টেন্স গঠনের জন্য বা এটার স্ট্রাকচার সংগঠিত হওয়ার জন্য প্রিপোজিশন হেল্প করে। এক্সাম্পল হিসেবে দেখো, হি ইজ লুকিং ফর পেপারস। এখানে দেখো, ফর এই ওয়ার্ডটা দ্বারা কিন্তু আমরা পেপারের সাথে লুকিং এবং কে খুঁজছে হি, এই শব্দগুলোর একটি কি লিঙ্ক আপ বা সম্পর্ক স্থাপন করছি, এই জন্য ফরটা কি একটি প্রিপোজিশন। সিমিলারলি, রিফাত লিভস ইন ঢাকা। দেখো, রিফাত লিভস, সে বাস করে, আমরা ইন এই শব্দটা দ্বারা কিন্তু রিফাত অর্থাৎ এই নাউনটার সাথে ঢাকা এই শব্দটা একটি কি করলাম, সম্পর্ক স্থাপন করে দিলাম, অর্থাৎ রিফাত ঢাকায় বসবাস করে, এই জন্য ইনটাও কি একটা প্রিপোজিশন। একইভাবে অন, আফটার, অ্যাট, বাই এই যে পরবর্তী উদাহরণগুলোর মধ্যে এগুলো সবগুলো কি এক একটি প্রিপোজিশন, যেটি নাউন বা প্রোনাউনকে কি করছে, সেন্টেন্সের অন্য পার্টস অফ স্পিচগুলোর সাথে সম্পর্ক বা লিঙ্ক আপ করে দিচ্ছে। এখন আসলে আমরা দেখে নিব যে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন কয় প্রকার হতে পারে। প্রথমে আসলে আমরা আলোচনা করব সিম্পল প্রিপোজিশন নিয়ে। সিম্পল প্রিপোজিশন কোনগুলো? ইন, অ্যাট, বাই, অফ, ফর, অন, ওভার, আন্ডার, আপ, অ্যাটসেট্রা এই ধরনের সবগুলা প্রিপোজিশনকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন। কেন? কারণ এই সিম্পল প্রিপোজিশনের মধ্যে অন্য কোনো প্রিপোজিশন যুক্ত নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রিপোজিশনগুলো অন্য কোনো প্রিপোজিশন দ্বারা গঠিত না, হ্যাঁ, মৌলিক প্রিপোজিশনগুলো, এগুলোকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন। অন্যভাবে বলা যায়, আমরা যখন ডাবল বা কম্পাউন্ড বা কমপ্লেক্স প্রিপোজিশন তৈরি করব, এই কমপ্লেক্স, কম্পাউন্ড বা ডাবল প্রিপোজিশন করার জন্য মৌলিকভাবে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করব এগুলোকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন। এক্সাম্পল হিসেবে দেখো, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। মারুফ ইজ অ্যাবাউট 7, মারুফ 7 বছর হতে চলছে। দিস পিপল আর কামিং ফ্রম অ্যাব্রড, তারা কোথা থেকে আসছে? এই মানুষগুলো বিদেশ থেকে বা অন্য দেশ থেকে আসছে। তাহলে এখানে দেখো, টু, অ্যাবাউট, ফ্রম এই প্রিপোজিশনগুলো কিন্তু মৌলিক প্রিপোজিশন, যেগুলোর ভিতরে অন্য কোনো মৌলিক প্রিপোজিশন অর্থাৎ সিম্পল প্রিপোজিশন নেই। তাহলে এগুলোকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন। এখন আমরা আলোচনা করব ডাবল প্রিপোজিশন নিয়ে। ডাবল শব্দটা শুনতে বুঝছো যে একের অধিক থাকবে, অর্থাৎ দুটি থাকবে। অর্থাৎ যে প্রিপোজিশনগুলো দুটি মৌলিক বা সিম্পল প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে আমরা কি বলবো? ডাবল প্রিপোজিশন। আর ডাবল প্রিপোজিশন কোনগুলো? ইনটু, অনটু, উইদিন, উইদাউট, ফ্রম, অ্যামং, টুয়ার্ড, বিহাইন্ড। এবং যেহেতু এরা ডাবল প্রিপোজিশন, আমি আগেই বলেছি এরা কি হবে, এরা সিম্পল প্রিপোজিশনের সাহায্যে গঠিত হবে। অর্থাৎ দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটি ডাবল প্রিপোজিশন গঠন করবে। আমরা যদি ইনটু এই প্রিপোজিশনটা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? ইন এবং টু এই আলাদা আলাদা দুইটি সিম্পল প্রিপোজিশন। আবার অন টু একই রকম, অন এবং টু এই আলাদা আলাদা দুইটি সিম্পল প্রিপোজিশনের মাধ্যমে অন টু যুক্ত। উইথ এবং ইন এই দুইটি সিম্পল প্রিপোজিশন যুক্ত করেছে উইথ ইন ডাবল প্রিপোজিশনকে। তাহলে আমরা বুঝতে পারি যে দুটি সিম্পল প্রিপোজিশন কি করতে পারে? একটি ডাবল প্রিপোজিশন ফর্ম করতে পারে। উদাহরণ হিসেবে দেখো, হি উইল বি ব্যাক উইদিন 3 hours, উইদিন 3 days।
এখানে দেখো এই উইদিন, এই উইথ এবং ইন দুইটা সিম্পল প্রিপোজিশনের সাহায্যে যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো আচরণ করছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ডাবল প্রিপোজিশন। সিমিলারলি দেখো, উই ক্যান নট ডু দিস জব উইদাউট ইউ অ্যান্ড শি ইজ ডিফারেন্ট অ্যামং দ্য গার্লস। এখানে দেখো উইদাউট এবং এগুলো কি এক একটি ডাবল প্রিপোজিশন। এখন আমরা আলোচনা করব কম্পাউন্ড অর ফ্রেজাল, অথবা কখনো কখনো একে কমপ্লেক্স প্রিপোজিশনও বলা হয়, এই প্রিপোজিশনগুলো নিয়ে। কম্পাউন্ড অর কমপ্লেক্স প্রিপোজিশন আর মেড অফ টু অর মোর ওয়ার্ডস, অর্থাৎ দুই বা তার থেকে অধিক কিছু শব্দ নিয়ে আমরা কম্পাউন্ড অর কমপ্লেক্স প্রিপোজিশনগুলো গঠন করব। উদাহরণস্বরূপ আমরা দেখে নেই যে ইনস্টিড অফ, ইন ফ্রন্ট অফ, ইন বিটুইন অফ, আউট অফ, ইন বিহাফ অফ, ইন প্লেস অফ, এই শব্দগুলো কিন্তু কি সবগুলোই কম্পাউন্ড অথবা কমপ্লেক্স প্রিপোজিশন। এখানে দেখো ইনস্টিড অফ, এখানে দুটি শব্দ, ইন ফ্রন্ট অফ এখানে তিনটি শব্দ, এই ধরনের দুইটি অথবা দুইয়ের অধিক তিনটি এই শব্দগুলো মিলিত হয়ে কি করছে? কম্পাউন্ড অর কমপ্লেক্স প্রিপোজিশন গঠন করছে। আমরা যদি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি, রাহাত ইজ টকিং ইন বিহাফ অফ হিজ টিম, মুশফিক ইজ প্লেইং ইন প্লেস অফ রাসেল, হার জিপিএ ইজ 3.50 আউট অফ 4। এখানে দেখো ইন বিহাফ অফ, ইন প্লেস অফ, ইন স্পাইট অফ, আউট অফ, এই প্রিপোজিশনগুলোর মধ্যে দেখো দুইটি অথবা তিনটি ওয়ার্ড একসাথে যুক্ত হয়েছে এবং একটি প্রিপোজিশনের মতো রয়েছে, এই জন্য এগুলোকে আমরা কি বলবো? কম্পাউন্ড অথবা কমপ্লেক্স প্রিপোজিশন। এখন আমরা আলোচনা করব পার্টিসিপিয়াল প্রিপোজিশন নিয়ে। প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ প্রিপোজিশন, অর্থাৎ কখনো কখনো প্রেজেন্ট অথবা পাস্ট পার্টিসিপলকে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারবো এবং ওই প্রিপোজিশনগুলোকে আমরা বলবো পার্টিসিপিয়াল প্রিপোজিশন। আর পার্টিসিপিয়াল প্রিপোজিশন কোনগুলো হতে পারে? কনসার্নিং, রিগার্ডিং, কনসিডারিং, পেন্ডিং। এখানে দেখো এই কনসিডার শব্দের সাথে আইএনজি, রিগার্ড শব্দের সাথে আইএনজি, এই সবগুলো শব্দে কিন্তু দেখো আইএনজি যুক্ত, অর্থাৎ এদেরকে আমরা পার্টিসিপল বলতে পারবো। এক্সাম্পল হিসেবে দেখো, হোয়াট ডাজ হি নো রিগার্ডিং দিস প্রপোজাল, অর্থাৎ এই প্রপোজাল সম্পর্কিত সে কি জানে। এবং কনসিডারিং দ্য কোয়ালিটি দ্য প্রাইস ইজ নট হাই, অর্থাৎ মানের বিবেচনায় পণ্যটার দাম কিন্তু খুব বেশি নয়। এখানে রিগার্ডিং এবং কনসিডারিং এগুলো কিন্তু পার্টিসিপল, কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এই পার্টিসিপলগুলোকে আমরা কি বলবো? পার্টিসিপিয়াল প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহারের উপর ভিত্তি করে প্রিপোজিশনকে কিছু ভাগে ভাগ করব এবং ওই ভাগগুলো সম্পর্কে জানবো। আসো আমরা প্রথমে জেনে নেই প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো কোনো সময়কে নির্দেশ করছে তাদেরকে আমরা কি বলছি? প্রিপোজিশন অফ টাইম। এখানে দেখো অ্যাট, আফটার, বিফোর, বাই, ডিউরিং, ফ্রম, ফর, ইন, অন, ইন, সিন্স, উইদিন, থ্রু আউট, এই শব্দগুলো কিন্তু কোনো একটি সময়কে নির্দেশ করছে। আমরা যদি বলি অ্যাটের কথা, অ্যাট 10 AM অথবা অ্যাট ডন, এটা একটা সময়কে নির্দেশ করছে। আবার যদি বলি আফটার, আফটার 3 o'clock অথবা আফটার হিজ অ্যারাইভেল, হ্যাঁ, এটা দ্বারা কিন্তু একটা সময়ের পরে অর্থাৎ আরেকটা সময়কে নির্দেশ করছে। আবার যদি বিফোর বলি, আমরা বিফোর দ্বারা কিন্তু কোনো একটা সময়ের পূর্বে, বিফোর দ্য 15th জুলাই, ওইটা একটা নির্দিষ্ট সময়, যে 15 জুলাই পূর্বের কথা, ওই পূর্বের ওই সময়টা একটা সময় নির্দেশ করছে। আবার যদি বলি বাই 4 PM, যে একটা টাইম, হ্যাঁ, তুমি এখানে 4টার সময় এসো, তাহলে বাই দ্বারাও কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করছি। আবার যদি বলি ডিউরিং, যে ডিউরিং 5 years, এটা দ্বারা কিন্তু আমরা কিন্তু ওই 5 বছর সময়কালীন, হ্যাঁ, ওই একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করছি, যে সময়টা 5 বছরের বেশি হবে না। আবার যদি বলি ফ্রম 1st জানুয়ারি, অর্থাৎ তুমি এখানে কাজটি করতে পারো অথবা তুমি এই কোম্পানিতে জয়েন করো 1st জানুয়ারি থেকে, তাহলে তোমার কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি যে তোমার কখন জয়েন করতে হবে, 1st জানুয়ারি থেকে। আবার তুমি যদি ফরের কথা চিন্তা করো, ফর এ উইক অথবা মান্থ, যেমন আমরা যদি পার্ট টাইম জব করি, তুমি একটা পার্ট টাইম জব করলে একটা মান্থের জন্য, তাহলে তোমার জবটার সময়কাল কত হবে? 1 month। তাহলে ইউ উইল ওয়ার্ক ফর দেম ফর এ মান্থ, এখানে ফর দ্বারা আমি কি বলছি? 1 মাসের ওই সময়কালটা, অর্থাৎ একটা টাইম নির্দেশ করছে। আবার যদি বলি ইন প্রিপোজিশনের কথা, ইন জুন, ইন 2010, এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করবে। সিমিলারলি অন, সিন্স, উইদিন, থ্রু আউট, এগুলো কিন্তু সবগুলো একটা নির্দিষ্ট টাইম প্রকাশ করবে। এবং তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে প্রিপোজিশনগুলো কোনো একটা নির্দিষ্ট স্বল্প অথবা বিস্তর সময়কে নির্দেশ করবে তাকে আমরা কি বলবো? প্রিপোজিশন অফ টাইম। এখন আমরা দেখে নিব প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন কোনগুলো। দেখো আমরা পূর্বে উল্লেখ করে দিয়েছি ইন, অ্যাট, অন, বাই, অ্যাবভ, টু, টুয়ার্ডস, ফ্রম, ইনটু, এই শব্দগুলো দ্বারা আমরা কি নির্দেশ করব?
প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অথবা ডিরেকশনকে। উদাহরণস্বরূপ দেখো ইন দ্য রুম, এখানে কিন্তু দেখো ইন দ্বারা কোনো একটা সময় বোঝাচ্ছে না, এখানে ইন দ্বারা কি বোঝাচ্ছে, রুমের ভিতরে একটা প্লেস, এই জন্য এটাকে আমরা কি বলতে পারবো, প্রিপোজিশন অফ প্লেস। আবার যদি বলি অ্যাট দ্য উইন্ডো, এটা কিন্তু একটা জায়গা বোঝাচ্ছে যে কোথায়, উইন্ডোর সাথে। আবার যদি বলি অন দ্য টেবিল, তাহলে কিসের উপর রাখা আছে, টেবিলের উপর, এটাও কিন্তু একটা পজিশন বোঝাচ্ছে, কোথায় আছে, যে টেবিলের উপরে আছে, এই জন্য অনটাও কি একটা প্রিপোজিশন অফ পজিশন। আবার সিমিলারলি সিটিং বাই দ্য উইমেন, মহিলাটার পাশে বসা, অর্থাৎ দেখো তুমি কোথায় বসছো, মহিলাটার পাশে, তাহলে ওটা কিন্তু একটা পজিশন বোঝাচ্ছে, কার পাশে, হ্যাঁ, তাহলে এটা দ্বারাও কিন্তু আমরা প্রিপোজিশন অফ পজিশন বুঝছি। সিমিলারলি যদি বলি অ্যাবভ দ্য স্কাই, কোথায় আছে, আকাশের উপরে, তোমার কিন্তু একটা ডিরেকশন টাইপ বোঝাচ্ছে, তাই না, কোন দিকে, আকাশের উপরের দিকে। আবার যদি বলি গো টু ইউনিভার্সিটি, তুমি কোন দিকে যাবে, ইউনিভার্সিটির দিকে, এটা একটা ডিরেকশন বোঝাচ্ছে, এগুলোকে আমরা কি বলবো, প্রিপোজিশন অফ ডাইরেকশন। টুয়ার্ডস, ফ্রম, ইনটু, এগুলো সবগুলো কিন্তু কি প্রিপোজিশন অফ ডাইরেকশন, কারণ এগুলো দ্বারা তোমার চলার একটা দিক নির্দেশ করবে। যেমন টুয়ার্ডস ইস্ট, তুমি পূর্ব দিকে চলা শুরু করো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন কি এবং কিভাবে এগুলো ব্যবহার করা হয়। এখন আসলে আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ রিজন অর পারপাস, অর্থাৎ কোন উদ্দেশ্য বা কারণ, এটা যদি নির্দেশ করে কোন একটা প্রিপোজিশন দ্বারা, তাহলে আমরা এটাকে কি বলবো, প্রিপোজিশন অফ রিজন অর পারপাস। উদাহরণস্বরূপ দেখো ফর দ্য গুড রিজন, ডাইড ফর দ্য কান্ট্রি, সে মারা গেল, কোন উদ্দেশ্যে মারা গেল, দেশের জন্য, তাহলে এখানে কিন্তু তার মৃত্যুর একটা পারপাস আছে, সে দেশের তরে মারা গেল, এই জন্য ফরকে আমরা কি বলবো, প্রিপোজিশন অফ পারপাস। আবার যদি বলি ডাইড ফ্রম ফ্যাটিক, সাফারিং ফ্রম ফিভার, সে কি কারণে মারা গেল, সে একটা রোগে ভুগে মারা গেল, বা সে জ্বরে ভুগতে ভুগতে মারা গেল, এখানে কিন্তু আমরা একটা রিজন বা কারণ বুঝাচ্ছি ফ্রম এই প্রিপোজিশনটা দ্বারা, তাহলে এই ফ্রম প্রিপোজিশনটাকে আমরা কি বলবো, প্রিপোজিশন অফ রিজন। আবার ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল, এখানে কিন্তু কারণ বুঝাচ্ছে, তার মৃত্যুর কারণ কি, ক্যান্সারে আক্রান্ত হওয়া। আবার যদি বলি লস্ট হিজ পেন থ্রু নেগলিজেন্স, অর্থাৎ সে অসচেতনতার কারণে অথবা অবহেলার কারণে তার কলমটি হারিয়ে ফেললো, এখানে কিন্তু কলম হারানোর কারণ বা রিজন কি, অসচেতনতা অথবা অবহেলা, এই জন্য থ্রু এই প্রিপোজিশনটাকে আমরা কি বলবো, প্রিপোজিশন অফ রিজন। একইভাবে ওই তো আমাদের কি হবে, প্রিপোজিশন অফ রিজন অর পারপাস, এক এক সময় এটি এক এক রকম হতে পারে। তাহলে আশা করি তোমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন সম্পর্কে ধারণা পেয়েছো, এবং এটা আমরা জানি যে প্রিপোজিশনের ব্যবহারগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো তা নয়, তবে তারপরও কিছু কিছু প্রিপোজিশনকে আমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিলে আমরা কিন্তু খুব সহজে এগুলোর প্রয়োগ করতে পারবো। এবং প্রিপোজিশনের সহজাত ব্যবহার এবং কিছু এক্সেপশনাল ব্যবহার নিয়ে আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও তোমরা পাবা খুব শীঘ্রই, আশা করি। এরপরে প্রিপোজিশন সম্পর্কিত তোমরা সম্পূর্ণ জ্ঞান লাভ না করতেও পারলে মোটামুটি 80% তোমাদের কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং প্রিপোজিশন সম্পর্কিত যে প্রশ্নগুলো এগুলো সহজে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ।